সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাষ্ট্র করার বিষয়ে কথা বললেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এটি একটি দারুণ আইডিয়া এবং অটোয়ায় রাজনৈতিক সংকট চলার কারণে অনেক কানাডীয় এই বিষয়টিকে স্বাগত জানিয়েছে। বুধবার নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, প্রচুর কানাডীয় নাগরিক কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম স্টেট হিসেবে দেখতে চায়। এর ফলে তাদের ট্যাক্স ও সামরিক ব্যয়ের খাতে প্রচুর অর্থ বাঁচবে। আমারও মনে হয় আইডিয়াটা চমৎকার। এই প্রথম ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাষ্ট্র বানানোর কথা বলেননি। এর আগে নভেম্বর মাসে ফ্লোরিডার রিসোর্টে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে সাক্ষাৎকালে তিনি বিষয়টিকে নিয়ে প্রথম কথা বলেন। যদিও বিষয়টিকে তখন সবাই কৌতুক হিসেবে নিয়েছিল। নভেম্বরের ওই বক্তব্যের পর ট্রাম্প অনেকবারই ট্রুডোকে গভর্নর অফ কানাডা সম্বোধন করেছেন, যেমনটা করা হয় যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাষ্ট্রের গভর্নরদের ক্ষেত্রে। তবে রাজনৈতিক মতবিরোধের কারণে সোমবার কানাডার উপপ্রধানমন্ত্রী পদত্যাগ করার পর বিষয়টি আলোচনায় আসে এবং ট্রাম্পও বিষয়টি নিয়ে আবারও কথা বলেন। জনমত জরিপ সংস্থা লিজার জানিয়েছে, ১৩% কানাডীয় নাগরিক তাদের দেশকে প্রতিবেশী যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত করার পক্ষে মত দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, ট্রাম্প বলেছেন, দুটি জাতি এক হয়ে গেলে শুধু ফেন্টানিল চোরা কারবারি থামবে না, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অভিবাসনও বন্ধ হবে। কয়েকদিন আগে ট্রাম্প ঘোষণা করেছেন, কানাডা থেকে ফেন্টানিল আমদানির ওপর তিনি ২৫% বাড়তি শুল্ক আরোপ করতে চান। তবে ট্রাম্পের এই বক্তব্যকে উদ্বেগজনক হিসেবে দেখছেন কানাডার সরকারি কর্মকর্তারা। তারা বলছেন, শুধু এটি কৌতুকই নয়, নতুন মার্কিন নেতার পক্ষ থেকে এটি কানাডার সার্বভৌমত্বের ওপর সূক্ষ্ম হুমকিও। গাজা উপত্যকায় বুধবার এক অভিযানে ৫ দখলদার সেনাকে হত্যা করেছে প্রতিরোধ সংগঠন হামাসের যোদ্ধারা। এছাড়া হামাসের স্নাইপার হামলায় নিহত হয়েছে অপর এক সেনা। এছাড়া কয়েকটি পয়েন্টে সেনাদের উপর হামলা করেছে হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধারা। হামলা হয়েছে গাজার বাইরের কয়েকটি ইহুদি বসতিতেও। বুধবার ছিল গাজা উপত্যকার প্রতিরোধ যুদ্ধের ৪৩৯তম দিন। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা এদিন খুব কাছ থেকে হামলা চালিয়ে ৫ দখলদার সেনাকে হত্যা করেছে। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির এলাকার আল খুলাফা মসজিদের কাছে এই অভিযান চালানো হয়েছে। পৃথক আরেক বিবৃতিতে আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা জাবালিয়ার পূর্ব দিকে শহীদ ইমাদ আকেল মসজিদের কাছে একটি ইসরায়েলি ট্রুপ ক্যারিয়ার ধ্বংস করেছে। এছাড়া মধ্য গাজার নিজারিম এলাকায় ইসরায়েলি বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের ওপর ১৬০টি রকেট হামলা চালানো হয়েছে। উত্তর গাজার আল তাওয়াম এলাকায় এক ইহুদিবাদী সেনাকে স্নাইপারের গুলিতে হত্যা করা হয়েছে। আরেক বিবৃতিতে আল কাসাম জানিয়েছে, জাবালিয়ার পশ্চিম দিকের আল শারক গোল চত্বরের কাছে টিভিসি শেল দিয়ে একদল সেনার উপর হামলা চালিয়েছে তারা। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারাও বুধবার বেশ কয়েকটি পয়েন্টে দখলদার সেনাদের উপর হামলা চালিয়েছে। আল কুদস এদিন লড়াইয়ের ২টি ভিডিও প্রকাশ করেছে। একটি ভিডিওতে গাজার বাইরে আশকেলন ও অন্য অবৈধ ইহুদি বসতিগুলোতে গ্রাড রকেট হামলার দৃশ্য রয়েছে। ভিডিওতে টানেলের ভেতর যোদ্ধাদের রকেট প্রস্তুত করতে দেখা যায়। এরপর রকেট হামলার দৃশ্য দেখানো হয়। দ্বিতীয় ভিডিওতে রাফা শহরের আল জেনেইনা এলাকায় দখলদার বাহিনীর উপর মর্টার হামলার দৃশ্য রয়েছে। আল কুদস জানিয়েছে, এদিন তারা গাজার আকাশে অভিযান চালানোর সময় একটি ইসরায়েলি ড্রোন ধ্বংস করেছে। রাশিয়ার জেনারেল ইগোর কিরিলভকে হত্যার ঘটনায় একজন উজবেক নাগরিককে আটক করেছে মস্কো। তদন্তকারীদের মতে, ওই ব্যক্তি একটি বৈদ্যুতিক স্কুটারের ভেতর বোমা স্থাপন করেছিলেন। তাকে এই কাজের জন্য $১,০০,০০০ পারিশ্রমিক দেওয়া হয়েছিল। রুশ কর্তৃপক্ষের দাবি, ইউক্রেনের নিরাপত্তা সংস্থার নির্দেশনা ও অর্থায়নে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ইউক্রেন কর্তৃপক্ষ এই হত্যার দায় স্বীকার করেছে। কিরিলভকে হত্যার ঘটনায় রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। সাবেক প্রেসিডেন্ট এবং নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ এটিকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, হত্যাকারীদের খুঁজে বের করতে হবে, তাদের ধ্বংস করতে হবে এবং যারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী তারা কিয়েভে রয়েছে, তাদেরও শাস্তি দিতে হবে। আমরা জানি এর নেপথ্যে রয়েছে ইউক্রেনের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব। ৫৪ বছর বয়সী ইগোর কিরিলভ ছিলেন রাশিয়ার সামরিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ সদস্য। তিনি রাশিয়ার রেডিয়েশন, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল প্রোটেকশন ট্রুপসের প্রধান ছিলেন। ইতোপূর্বে তাকে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল।
রাশিয়া জানিয়েছে কিরিলভের হত্যাকাণ্ডটি তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করবে। এই ঘটনায় রুশ তদন্ত কমিটি জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি মস্কোতে এসেছিলেন এবং সেখানে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস গ্রহণ করেন। পরে তিনি সেটি একটি বৈদ্যুতিক স্কুটারে স্থাপন করেন। কমিটি নিশ্চিত করেছে অভিযুক্তকে এই কাজের জন্য $1,00,000 পারিশ্রমিক দেওয়া হয়েছিল। অভিযুক্তের জন্ম 1995 সালে, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। ইসরায়েল হামাস যুদ্ধ চলার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন দর্শক, শ্রোতা ও পাঠকদের কাছে ঠিকমতো পৌঁছাতে দেওয়া হচ্ছে না। ফেসবুক কর্তৃপক্ষ কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে এঙ্গেজমেন্ট বেড়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর। ফেসবুকের তথ্য উপাত্তগুলো ব্যাপকভাবে বিশ্লেষণ করেছে বিবিসি। এতে দেখা গেছে 2023 সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরের বার্তা কক্ষগুলোর সঙ্গে দর্শক, শ্রোতা ও পাঠকদের মিথস্ক্রিয়া কমে গেছে। ইসরায়েলের গাজা যুদ্ধ শুরু হওয়ার পর হাতে গোনা কয়েকজন বহিরাগত সাংবাদিককে গাজা উপত্যকায় ঢুকতে দেওয়া হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনীর পাহারায় তারা ঢুকতে পেরেছেন। যারা গাজার অধিবাসীদের কথা শুনতে চান তাদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভরসা। তাদের কাছে প্যালেস্টাইন টিভি, ওয়াফা নিউজ এজেন্সি ও আল ওয়াইতান নিউজের মতো সংবাদ মাধ্যমগুলোর ফেসবুক পেজ গুরুত্বপূর্ণ সংবাদ সূত্র হয়ে উঠেছে। ফিলিস্তিন ভিত্তিক 20টি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমের ফেসবুক পেজে দর্শক, শ্রোতা ও পাঠকদের সম্পৃক্ততা যাচাই করেছে বিবিসি নিউজ আরাবিক। যুদ্ধকালে অডিয়েন্স এনগেজমেন্ট বাড়বে বলে ধারণা করা হয়, অথচ 2023 সালের 7 অক্টোবরের পর ফিলিস্তিনি সংবাদ মাধ্যমের ক্ষেত্রে তা 77% কমেছে। ফেসবুকে প্যালেস্টাইন টিভির ফলোয়ার সংখ্যা 58 লাখ। টেলিভিশন চ্যানেলটির বার্তা কক্ষে নিযুক্ত সাংবাদিকেরা বলেছেন, আগে ফেসবুকে তাদের পোস্টগুলো যত মানুষের কাছে পৌঁছাতো সেই সংখ্যা এখন 60% কমে গেছে। এই সংবাদ মাধ্যমের তারিক জিয়াদ নামের এক সাংবাদিক বলেন, মানুষের কাছে আমাদের পোস্টগুলো পৌঁছানো বন্ধ হয়ে গেছে। ফিলিস্তিনি সাংবাদিকেরা বলেছেন, তাদের অনলাইন কন্টেন্টগুলোর ওপর ছায়া নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে মেটা। আরও পরিষ্কার করে বললে ফেসবুকে কতজন মানুষ কন্টেন্টগুলো দেখতে পাবেন তা নির্ধারণ করে দিচ্ছে মেটা। এই অভিযোগ যাচাই করতে ফেসবুকে 20টি ইসরায়েলি সংবাদ সংস্থার পেজে একই ধরনের ডেটা বিশ্লেষণ করেছে বিবিসি। এসব সংবাদ মাধ্যমের মধ্যে আছে ইউদিয়ত আহরনোত, ইসরায়েল হায়ম এবং চ্যানেল 13। দেখা গেছে এইগুলোর পেজে বিপুল সংখ্যক যুদ্ধ সংক্রান্ত কন্টেন্ট প্রকাশ করার পরও তাদের দর্শক, শ্রোতা ও পাঠকের সংখ্যা প্রায় 37% বেড়েছে। দেশে বিদেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি হওয়ায় ইরানে বিতর্কিত হিজাব আইন সাময়িকভাবে স্থগিত করেছে নীতি নির্ধারকরা। বিতর্কিত হিজাব আইন অমান্যকারী নারীদের জন্য কঠোর শাস্তির প্রস্তাব করা হয়েছিল। ইরানের সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এই আইনের বিরোধিতা করেছেন। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ও দেশের অভ্যন্তরীণ এবং উল্লেখযোগ্য আন্তর্জাতিক বিরোধিতার কারণে এই আইনটি আপাতত স্থগিত করেছে ইরান। ঘোষণায় দেশটির ভাইস প্রেসিডেন্ট শাহরাম দাবিরি বলেন, দেশের শীর্ষ নিরাপত্তা সংস্থা, রাজনৈতিক নেতৃত্ব এবং জাতীয় নিরাপত্তা পরিষদের মাধ্যমে আইনটি পুনরায় পর্যালোচনা করা হবে। এর আগে আলোচনা করে এই আইনটি আপাতত পার্লামেন্টের মাধ্যমে সরকারের কাছে না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শাহরাম দাবিরি বলেন, এই মুহূর্তে বিলটি বাস্তবায়ন করা সম্ভব নয়। ইরানের পার্লামেন্টে কট্টরপন্থীরা বিতর্কিত আইন পাশ করেছিল, যেখানে হিজাব আইন লঙ্ঘনকারী নারীদের জন্য কঠোর শাস্তির প্রস্তাব করা হয়। হিজাব ঠিকভাবে না পরার কারণে 2022 সালের 16 সেপ্টেম্বর দেশটির নৈতিকতা পুলিশ মাহসা আমিনী নামের এক তরুণীকে গ্রেফতার করেছিল। পুলিশি হেফাজতে মাহসা আমিনীর মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনের পর থেকে প্রতিবাদ হিসেবে ইরানের অনেক নারী বাধ্যতামূলকভাবে হিজাব পরিধানের নিয়মগুলো এড়িয়ে চলছেন। ইরানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে নারীদের হিজাব পরতে বাধ্য করার অভিযোগ আছে। সঠিকভাবে হিজাব না পরার জন্য প্রায়শই নারীদের শাস্তি দেওয়া হয় দেশটিতে। হিজাব আইন বাস্তবায়ন করে নৈতিক পুলিশ যারা রাস্তাঘাটে হিজাব না পরলে অনেক সময় নারীদের হেনস্থা করে। এদিকে মার্কিন ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন দর পতন ঘটেছে ইরানের মুদ্রা ইরানি রিয়ালের। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বর্তমানে $1 বিনিময়ে পাওয়া যাচ্ছে 7,77,000 রিয়াল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশিত হয় গত 6 নভেম্বর। ওই দিন ইরানে $1 বিপরীতে রিয়ালের দর ছিল 7,03,000।
তার প্রায় 1.5 মাস পর এই দরপতন ঘটল। রিয়ালের এই দুর্দশার প্রধান কারণ মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ও জ্বালানি সংকট। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজান টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানে বিদেশি মুদ্রার সরবরাহ বাড়বে এবং ডলারের বিপরীতে রিয়ালের বিনিময় হারও স্থিতিশীল হবে। তিনি আরও বলেন, 22 কোটি ডলারের সমপরিমাণ বিদেশি মুদ্রা দেশটির অভ্যন্তরীণ মুদ্রা বাজারে ছাড়া হয়েছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া তাদের প্রতিবেশী দেশ কিংবা পশ্চিমাদের জন্য কোনো হুমকি নয় বলে মন্তব্য করেছেন দেশটির ডিফ্যাক্টো লিডার আহমেদ আল শারা। দেশটিকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়ার জন্য সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দামেস্কে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আল শারা বলেছেন, নিষেধাজ্ঞাগুলো ছিল পুরনো শাসন ব্যবস্থার বিরুদ্ধে। মাঝে অনেক কিছু ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে এখন নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া উচিত। শোষক ও শোষিত উভয় পক্ষের সঙ্গেই একই আচরণ করা সঙ্গত নয়। মাত্র 2 সপ্তাহ আগে এক আকস্মিক সশস্ত্র অভিযানে বাশার সরকারের পতন হয়। সেই অভিযানে সশস্ত্র বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন আল শারা। বিদ্রোহী জোটের সবচেয়ে শক্তিশালী সংগঠন হায়াত তাহরির আল শামের প্রধান তিনি। পূর্বে আল শারা পরিচিত ছিলেন আবু মোহাম্মদ আল জোলানি নামে। সাক্ষাৎকারে এইচটিএসকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান আল শারা। তিনি বলেছেন, এইচটিএস সন্ত্রাসী সংগঠন নয়। আমরা কখনো বেসামরিক মানুষ বা তাদের এলাকা লক্ষ্য করে হামলা চালাইনি, বরং আমরা নিজেরাও বাশার সরকারের নির্যাতনের শিকার। আফগানিস্তানের আদলে সিরিয়াকে গড়ে তোলার সম্ভাবনার বিষয়টি নাকচ করে আল শারা বলেছেন, আফগানিস্তান একটি গোষ্ঠীভিত্তিক সমাজ ব্যবস্থা। সেখানে ভিন্ন রীতিনীতি রয়েছে। সিরিয়ায় মানুষের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা। নারী শিক্ষার ব্যাপারে সমর্থন জানিয়ে তিনি বলেছেন, ইদলিবে প্রায় 8 বছর ধরে আমাদের বিশ্ববিদ্যালয় চালু আছে। যতদূর জানি সেখানে বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারীর সংখ্যা 60% বেশি। সিরিয়ার মদ্যপান অনুমোদন করা হবে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, অনেক বিষয় নিয়ে আমার মন্তব্য করার অধিকার নেই, কারণ এগুলো আইনি ব্যাপার। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।